চীন থেকে শেষ পর্যন্ত কি পাওয়া গেল তা নিয়ে আজকে সকাল থেকে কয়েকটি রিপোর্ট। বেশ কিছুটা ধাক্কা খেলাম। সমকাল সহ একটা পত্রিকায় যা ধারণা দিল তাতে 15 থেকে 1600 কোটি টাকা। তো ভাবলাম এই 1500-1600 কোটি টাকা পাওয়ার জন্য তো আমাদের চীন পর্যন্ত কি দৌড়ানো দরকার ছিল কিনা। যদিও টাকার মূল্য বেশি না, রাষ্ট্রের রাষ্ট্রের সম্পর্ক অনেক বেশি মূল্য। কিন্তু যেহেতু ওবায়দুল কাদের বললেন যে ভারত আমাদের রাজনৈতিক বন্ধু আর চীন হচ্ছে অর্থনৈতিক বন্ধু বা উন্নয়ন বন্ধু, তো উন্নয়ন বন্ধু অর্থনৈতিক বন্ধুর কাছ থেকে তো টাকা পয়সা, আর রাজনৈতিক বন্ধু মানে সেখানে তার সাথে ভালোবাসা থাকবে, প্রেম মহব্বত থাকবে, এমনটাই। যেহেতু এর আগের পররাষ্ট্রমন্ত্রী বলছিলেন স্বামী স্ত্রীর সম্পর্ক, সুতরাং ধরে নিই যে ভারত কিছু দিক বা না দিক আমরা ভারতকে দিয়ে যাব, কেননা ভারত আমাদের স্বাধীনতা দিয়েছে, সুতরাং আমাদের এই ঋণ বোধহয় কোনোদিনও শেষ হবে না, সুতরাং আমরা দিতেই থাকবো আর ভারত নিতেই থাকবে। এটাই আমরা আমাদের ভাগ্য আর কি, এটাই আমাদের কপালে লিখন, এটা তো আর মোছা যাবে না, এটাই করতে থাকবো। কিন্তু চীনের সাথে কি হলো? চীন তো আমাদের শুধু টাকা দিতে থাকবে আর আমরা উন্নয়ন করব এবং বলবো যে এই দেশের উন্নয়ন হয়েছে, ব্যবসা বাণিজ্য হবে, উন্নয়ন হবে। আবার যেহেতু ব্যবসা বাণিজ্য হচ্ছে, সুতরাং ক্ষমতায় থাকার ব্যাপারে আমরা যেভাবে নির্বাচন চাই, সরকার যেভাবে চাই সেভাবেই তারা নির্বাচনে সহযোগিতা করবে। সব তো ঠিক ছিল, কিন্তু কি হয়ে গেল? আমি সমকালে যে রিপোর্টটা দেখলাম তাতে তার শিরোনামটাই হচ্ছে, আমি জানছিলাম গতকাল পর্যন্ত রাতে যে 1 বিলিয়ন মার্কিন ডলার, আজকে সেই 1 বিলিয়ন মার্কিন ডলার থেকে এটা চলে আসলো 1 বিলিয়ন ইয়ান। তো ইয়ানের সাথে আমাদের যে বিনিময় তাতে 15 থেকে 1600 কোটি টাকা। তো 1500-1600 কোটি টাকা আমাদের বেশ কয়েকজন বড় ব্যবসায়ী আছে, তাদের পকেটেই আছে, তো ওদেরকে কাউকে বললেই তো হতো। তাহলে অন্যান্য তো আমি গতকালকে বললাম যে এই যে 21টা এই কি যেন সমঝোতা, সহযোগিতা, ঘোষণার এই সমস্ত আমি আগামাথা কিচ্ছু বুঝলাম না। এর মধ্যে 7টা-8টা আছে শুধু ওই চীনের সিনহুয়া মিডিয়ার সাথে বা ওদের বেতার টেলিভিশনের সঙ্গে আমাদের বিএসএস, তারপরে আমাদের বেতার, আমাদের টেলিভিশন, এই সমস্ত সংস্থার চুক্তি। তো ওদের মিডিয়া দিয়ে আমরা কি করব? ওদের মিডিয়া তো আমাদের সাথে যায় না। তো যা যায় না তা নিয়ে 7টা, সেই 21টার মধ্যে 7টাই হচ্ছে এই সমস্ত বকর চক্কর। এগুলি খুবই ইনসিগনিফিকেন্ট, আমার কাছে এগুলির কোনো মূল্যই নেই। চীনের সাথে, রাশিয়ার সাথে, উত্তর কোরিয়ার সাথে যদি এই সমস্ত মিডিয়া চুক্তি হয়, আমার কোনো আগ্রহ নেই, কারণ ওই দেশের রাষ্ট্র কাঠামো নিয়ন্ত্রিত রাষ্ট্র কাঠামোর মিডিয়া কেমন হয়? আমাদের সাথে মেলে হচ্ছে পশ্চিমা দেশের গণতান্ত্রিক মূল্যবোধের সাথে, তাদের গণতন্ত্র, তাদের স্বাধীনতা, তাদের গণমাধ্যমে এইসবের সাথে মেলে। তো এই কারণে আমি এটা খুবই, তারপরে আবার চিঠি বিনিময় হবে, গুরুত্বপূর্ণ দেখলাম যে একটা প্রজেক্ট সেতু, চিঠি বিনিময় হবে, সেটাও আসছে। এই সমঝোতা, কি সমঝোতা হলো? চিঠি বিনিময় হওয়ার জন্য চুক্তি হয় বা সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়, এটাও আমার কাছে অবাক লাগলো আর কি। উল্লেখ করার কিছু নাই। যেমন ভারত বাংলাদেশে 7 থেকে 10টা হয়েছে, তার মধ্যে 7টা সহযোগিতা, 3টা চুক্তি। তো তার মধ্যে তো আমি আমাদের পার্টির কিছু না পেলেও ভারতের পার্টি পেলাম যে রেল সংযোগ দিয়ে তারা চিকেন নেক দিয়ে ওই পূর্বাঞ্চলের সাথে কানেক্ট করবে তাদের সুবিধার জন্য। আর আমাদের পক্ষ থেকে এটা বলা হচ্ছে যে না, এটা তো ওই ইউরোপে যেমন দেশে দেশে সংযোগ হয়, তো ওইরকম কি ইউরোপে? তাহলে ভারত আমাদের একেবারে ঢাকা টাকা সহ জুড়ে ওই চিকেন নেকের মধ্যে ঢুকে যেত। তার জন্য বুঝতাম যে এটা ওই বাংলাদেশকে ইউরোপ বানানোর একটা পরিকল্পনা। ইউরোপে যেমন দেশে দেশে রেল সংযোগ, তাদের তো ওইরকম ওই পাহাড় মাহাড় দিয়ে এক দেশ আর এক দেশের সাথে ওইরকম সংযোগের না। দেখ, এগুলি হলো বাদ কি বাদ, এগুলি নিয়ে বিতর্ক করতে চাই না, আলোচনাও করতে চাই না। এগুলি আমাদের সরকারও জানেন যে তারা কি দিয়ে এসছেন, আর ভারতও জানে যে তাদের কি নিতে হবে। তাদের যা যা নিতে হবে মোটামুটি ডাবল ট্রিপলও নিয়ে ফেলছে, আর মনে হয় কিছুই বাকি নেই। আর হলো আমাদের ভূমিটা বাকি আছে আর কি। যাই হোক, তো সেই আলোচনাকে না, কিন্তু আমাদের একটা মনে রাখার দরকার, চীন তো একটা পরাশক্তি। তারা ফাইট করে কার সাথে? আমেরিকার সাথে। আমেরিকা তার বাজার রক্ষা করার জন্য ট্যাক্স বাড়াচ্ছে, গাড়ির ট্যাক্স বাড়াচ্ছে, এখন আজকে দেখলাম যে পণ্যের ট্যাক্স বাড়াচ্ছে, যে ওখানকার জনগণ খুশি উঠতেছে যে আমাদেরকে তো খেয়ে ফেললো চীন। যেই একটা পরাশক্তি,
এরকম ফাইট করে আমেরিকার সাথে, আমরা তাকে একেবারে মানে ইয়ে বানায় ফেলবো, মানে সেকেন্ড হ্যান্ড মালে পরিণত করবো? এটা হয়? ভাব সব তাই। যে কি বলা হলো যে চীনে আমাদের প্রধানমন্ত্রী যাবেন, এটা ভারতের সম্মতি আছে। তা ভারত, চীন কি ভারতের সাথে তাদের সীমান্তের ঝামেলা আছে বলেই তারা আহ, ভারতকে গোনে? নতুবা চীন কি কখনো ভারতকে গোনার কথা যে ফাইট করে আমেরিকার সাথে? গোনার কথা না, যেহেতু তাদের সীমান্ত সংলগ্ন, সীমান্ত বিরোধ আছে, সেই কারণে ঝামেলা আছে। আর ভারতের আয়তন, তারপরে তার সামরিক নানা কৌশল, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার সম্পর্ক, এসব নিয়ে চীনের একটা টেনশন কাজ করে। সেই কারণে একটা ইয়ে আছে। নতুবা তো ওই অর্থে তো মানে ভারত চীনের প্রতিযোগী না। তা সেই যে চীন মনে করে আমেরিকার সাথে উপরে, আমেরিকাও ভয় পায় যে কখন সে নিচে নেমে যায়। এইরকম অবস্থার মধ্যে আমরা এই চীনকে তুচ্ছ জ্ঞান করব, শুধু টাকা পয়সা নেব আর আমরা উন্নয়ন করব, আর তাদের ওই যে চিকেন নেক দিয়ে পূর্বাঞ্চলের সাথে কানেক্ট করে ফেলবে। ওইদিকে পূর্বাঞ্চলের অন্তত একটা রাজ্যে ঝামেলা আছে, অরুণাচল, যেটা চীন ওন করে। তো সেই জায়গায় চীন এটা খুব ভালোভাবে নেবে, এটা তো মনে করার কোনো কারণ নেই। তারপরে এই বক্তব্যগুলো যে চীন আমাদের অর্থনৈতিক বন্ধু, ভারত রাজনৈতিক বন্ধু, আবার বলছে যে চীনে যাওয়ার ক্ষেত্রে ভারতের কোনো আপত্তি নেই। এই সমস্ত কথাবার্তা তো তারাও তো গোনে, তো হিসাব নিকাশ করে, তো যে তারা বাংলাদেশে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছে, বড় বড় অবকাঠামো করছে। তো আবার তারা আবার ওই সামরিকভাবে নিরাপত্তাজনিত বিষয়ে তারা বেকায়দায় থাকবে। তারা তিস্তা প্রকল্পে তারা এগিয়ে আসলো, সেখানে ভারত এখন বাগড়া দিচ্ছে, বলছে না তারা করবে। তাদের তো করার দরকার নেই, তাদের তো যে কাজটা করার দরকার সেটাই তো তারা করলো না। তিস্তা যেই বাঁধের যে চুক্তি, সেই তিস্তা পানি বন্টন, মাফ করুন, পানি বন্টন চুক্তি, ওটা করলেই তো আর এই এত চীনের এখানে নাক গলানোর কোনো ব্যাপার ছিল না। তারপরে কিছুই দেখা গেল না। সে কোথায় পায়রা বন্দর, কোথায় দক্ষিণাঞ্চলে চীনের বেশ কিছু উন্নয়ন প্রকল্প, কোনো কিছুই দেখা গেল না। তার মানে বোঝা যাচ্ছে যে এটা একটা দায়সারা গোছের একটা মানে রাষ্ট্রীয় সফর হলো, যার ফলাফল বলতে গেলে প্রায় শূন্য। এটাকে কিভাবে এখন কাভার করবে আমি জানি না। তারপরে রোহিঙ্গা, সেই রোহিঙ্গা কি সাপোর্ট তো দিয়েই যাচ্ছে। এই রোহিঙ্গা তো চীনের সৃষ্টি। তো চীন যে সৃষ্টি করছে সে সমাধান করবে কেন? সে তো এটা দিয়ে একটা চাপের মধ্যে রাখবেই। তো অনেকগুলো ব্যাপার আছে, আমাদের আরো বিপদ আছে। আরাকান আর্মি যেভাবে আমাদের একদম সীমান্তের মিয়ানমারের বাহিনীকে সরিয়ে দিয়ে এই জায়গায় ঘাঁটি গাড়ছে, যে এই আরাকান আর্মির সঙ্গে চীনের সংযোগ, সেই আর্মি কি ঝামেলা করে ভবিষ্যতে, এটাও তো আমরা একটা চাপের মধ্যে পড়ে গেলাম। আর জানি না, চীন তো খুবই কৌশলীয়, তাদের কূটনীতি তো আমাদের মতন না, তারা ফাউল কথাবার্তা কম বলে। তারা যা করে কাজের মধ্যে দিয়ে দেখায় দেয়। লাদাখে দেখলেন না, ধাম করে তারা একেবারে বেশ প্রায় 50 জন ভারতীয় সৈন্যকে পিটায় মেরে ফেলল, এবং লাদাখের অনেক অঞ্চল তারা দখল করে বসে আছে। অরুণাচলের বহু অবকাঠামোর নাম তারা নামকরণ করছে, এবং ওই অরুণাচলকে তারা তাদের দাবি করে। এবং ভারতের সঙ্গে যে 12টা প্রকল্প, বিদ্যুৎ প্রকল্প করবে ভারত বলছে, সেটা নিয়ে একটা মুখোমুখি অবস্থান চলে গেছে, তারা এটা করতে দেবে না। তো এই অবস্থার মধ্যে আমাদের এই জায়গাটা, এই সমস্ত রেল সংযোগ ওই পূর্বাঞ্চলের সাথে তারা কানেক্ট করবে বলে এইটা এইভাবে করা উচিত ছিল। যদি রেল সংযোগ আমরা ইউরোপের মতন করতে চাইতাম, তাহলে আশেপাশে যতগুলো দেশ ছিল, মিয়ানমার, চীন, পাকিস্তান, তারপরে থাইল্যান্ড, মিলায় আমরা একটা জোন করে আমরা ইউরোপের মতন একটা রেল লাইন চালু করতাম, যে আমরা একটা ট্রেনে উঠলাম, ভারত হয়ে পাকিস্তান, চীন, কাম্বোডিয়া হয়ে যাতে ঘুরে আবার আসতে পারি মিয়ানমার বা থাইল্যান্ড হয়ে। তো সেই সব তো পরিকল্পনা নেই। এখন ভারত বেছে 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 তার মতন করে সুবিধার জন্য করছে, আমরাও দিয়ে যাচ্ছি। যাক, আমাদের মনে হয় খেসারত দিতে হবে। এখানে বলা হচ্ছে যে 1 বিলিয়ন ইয়ানে প্রায় 14 কোটি ডলার। তা আমরা চাইলাম 500 কোটি ডলার, মানে আমাদের প্রত্যাশা ছিল 500 কোটি ডলার বা 5 বিলিয়ন। সেখানে 1 বিলিয়ন, তাও ডলার না, ইয়ান দিয়ে আমরা কি করব? এটা তো হলো চীনের যে আমদানি ব্যয়টাই, চীনের সাথে আমাদের বাণিজ্যের, সেক্ষেত্রে কাজে লাগবে। বাট আমাদের তো সেই রিজার্ভ সংকট, বাজেট সহায়তা, অন্যান্য তো আমাদের যে খরচ, সেই খরচের টাকা কে দেবে? এই মুহূর্তে তো চীন ছাড়া আর কেউ নাই।
IMF এই টিপে 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 দিচ্ছে, তাদের কাছে দিতে গেলে অনেকগুলো শর্ত মানতে হয়। এগুলি তো যে পোষাবে না, তাহলে কি অবস্থা হবে? এমনি কালকে রিজার্ভ আবার এক দফা নামছে আকুর পেমেন্ট পরিশোধ করার কারণে। তাহলে সামনে কি দিন? তারপরে জ্বালানি তেল কিনবে কি করে? গতকালকে থেকে এই গ্যাসের চাপ কমে গেছে, তার মানে গ্যাস সরবরাহ কম হচ্ছে, তার মানে গ্যাস মানে পর্যাপ্ত গ্যাস কিনতে পারছে না, যেটা দিয়ে এখন এই হবে। কালকে থেকে দেখছি যে লোডশেডিং ব্যাপক। এই যে এখন আমি আপনাদের সামনে করছি লোডশেডিং, জাস্ট ব্যাটারি লাইট দিয়ে আমি কোনো রকমে ইয়ে কথা বলছি আর কি, আলোকিত করছি। এই একটা অবস্থা। তারপরে বলছে যে 2,500 থেকে 27 কোটি ডলারের মতো অনুদান, ঋণ, বেসরকারি আরো কিছু সহায়তা আওতায়, এসব মিলে 40 বিলিয়ন। দেখেন, এর আগে 2016 সালে যখন নাকি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর ঢাকা সফরের সময়, তখন দুই দেশের 27টা সমঝোতা স্মারক হয়। এতে সরকারের সঙ্গে প্রায় 25 থেকে 27 বিলিয়ন বা 2,500 থেকে 2,700 কোটি ডলারের মতো অনুদান, ঋণ, বেসরকারি খাতে আরো কিছু সমঝোতার আওতায়, সব মিলিয়ে 40 বিলিয়ন বা 4,000 কোটি ডলারের প্রতিশ্রুতি আসছিল। তা থেকে এখন পর্যন্ত 8 বিলিয়ন ডলার পেয়েছে বাংলাদেশ আগের চুক্তিতে। এবারের চুক্তিতে কি হলো? 1 বিলিয়ন ইয়ান, তাও কখন দেবে, কিভাবে দেবে, খুব মানে অস্পষ্ট হয়ে গেল আর কি। তো এইটা আমার মনে হয় না যে এটা আমাদের কাছে খুব একটা ভালো মেসেজ আসলো। এরা বলছে, পররাষ্ট্রমন্ত্রী বলছে অনুদান, সুদ মুক্ত, রেয়াতি, বাণিজ্যিক ঋণ 4 ভাবে নাকি বাংলাদেশকে সহায়তা করবে। কিন্তু মুদ্রা কথা, আমাদের এই মুহূর্তে দরকার ছিল একেবারে ক্যাশ টাকা, বাজেট সহায়তা বলি বা রিজার্ভ সহায়তা বলি, সেটা কিন্তু আমরা পেলাম না। না পাওয়াতে এর সাথে প্রধানমন্ত্রীর সফর সংক্ষিপ্ত হওয়ার কোনো সম্পর্ক আছে কিনা জানি না। প্রথম দিন বললেন যে নাঈমুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি, তিনি বলেন যে নির্ধারিত কর্মসূচিগুলি যেহেতু বিকেলবেলায় শেষ হয়ে গেছে, সুতরাং প্রধানমন্ত্রী আর সেখানে থাকতে চাননি। তাহলে আগে কেন সফরসূচি ওইভাবে করা হলো না? প্রোগ্রাম শেষ হবে, তারপর তিনি রওনা দেবেন। আর পররাষ্ট্রমন্ত্রী কালকে বললেন যে তার মেয়ে পুতুল, সাইমা ওয়াজেদ পুতুল অসুস্থ, সেই কারণে চলে আসছেন। সব মিলে মানে একটা ধোঁয়াশা, এবং যেই এখন পর্যন্ত যা যা খবরাখবর আসলো, তা থেকে খুব আশাবাদী হওয়ার কথা না। মানে তৃপ্তির ঢেকুর তোলার মতন কিছু না, বরং মনে হচ্ছে যে যেই বিপদগুলো সবাই আশঙ্কা করছিল, সেই বিপদটাই বোধহয় চেপে বসছে সামনে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।